সালামু আলাইকুম। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পেনাল কোড অফ বাংলাদেশ 1860 সালের যে আইন। আমরা সবাই জানি যে গুগল ম্যাপ আমাদের জন্য খুব উপকারী একটা জিনিস, যে কোনো আননোন জায়গায় যেতে গেলে গুগল ম্যাপ আমাদের অনেক হেল্প করে। ঠিক একইভাবে প্রতিটা আইনেরই আসলে একটা ম্যাপ আছে বলে আমি মনে করি, এবং এই আইনের ম্যাপটি যদি আমাদের জানা থাকে তো সেক্ষেত্রে আমাদের জন্য সার্বিক সবকিছু অনেক সহজ হয়ে যায়। তো আজকে আমরা পেনাল কোড অফ বাংলাদেশের ম্যাপ বা সার্বিক গঠন বোঝার চেষ্টা করব, যেটি যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের পক্ষে পেনাল কোডে ভালো করা সম্ভব, এবং পেনাল কোড আমাদের যত কঠিন মনে হয় এটা অত বেশি কঠিন আমাদের মনে হবে না। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পেনাল কোডের ওভারঅল স্ট্রাকচার বুঝতে হবে। আমরা যদি শুধুমাত্র এই একটি পেজ যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটি যদি মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ পেনাল কোড অনেক সহজ হয়ে যাবে। তো 1860 সালের যে পেনাল কোড এটা আমরা জানি যে মোট 511টি ধারা আছে। কিন্তু এই 511টি ধারা টোটাল 23টি চ্যাপ্টার বা অধ্যায় দেওয়া আছে। বাট এই পুরো পেনাল কোডকে আমরা মূলত তিনটি প্রধান অংশে ভাগ করতে পারি। প্রথম অংশের নাম হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি প্রভিশন বা সূচনামূলক প্রভিশন সমূহ বা ধারাসমূহ বা বিধানসমূহ। এখানে আমার তিনটি চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 1, 2 এবং 3। চ্যাপ্টার 1-এ আমরা জানি যে ইন্ট্রোডাকশন বলে দেওয়া আছে বা সূচনা বা ভূমিকা বলে দেওয়া আছে, সেকশন 1 থেকে 5 পর্যন্ত। এরপরে চ্যাপ্টার 2-এ আমার জেনারেল এক্সপ্লানেশন বলে দেওয়া আছে, যেখানে সেকশন 6 থেকে সেকশন 52 এর এ পর্যন্ত আছে। এরপরে আছে চ্যাপ্টার 3 পানিশমেন্ট, যেখানে সেকশন 53 থেকে 75 পর্যন্ত দেওয়া আছে। তাহলে পেনাল কোডের আমাদের মূল যে আমরা তিনটি ভাগ করছি তার ভিতরে প্রথম ভাগের যে আমরা নাম দিচ্ছি এই ভাগটির নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্রভিশনস। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার মিরপুরে কয়েকটি ভাগ আছে, সেকশন 10, সেকশন 12, সেকশন 6, সেকশন 14। তো পুরো মিরপুর সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট আইডিয়া পেতে চাই তো সেক্ষেত্রে মিরপুরের যে বিভিন্ন সেকশন বা ভাগগুলো আছে ওই ভাগগুলো যদি কারো জানা থাকে সেক্ষেত্রে মিরপুরে তার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক একইভাবে পেনাল কোডের যে মূল ভাগগুলো আছে ওই ভাগগুলো যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের পেনাল কোডের ভিতরে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নাই, এবং পেনাল কোডে আমাদের কনফিউজড হওয়ার সুযোগটা অনেক কমে যায়। তো সেক্ষেত্রে পেনাল কোডকে আমরা মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথম প্রধান ভাগের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্রভিশনস, যেখানে চ্যাপ্টার আছে তিনটি, চ্যাপ্টার 1, 2, 3। এবং টোটাল আসলে সেকশন সেক্ষেত্রে আমার কত আছে, 1 নম্বর সেকশন থেকে 75 নম্বর সেকশন পর্যন্ত। এই 1 থেকে 75 নম্বর সেকশন যেটি ইন্ট্রোডাক্টরি প্রভিশনস আছে সেটাকে আবার আমরা তিনটা চ্যাপ্টারে ভাগ করলাম। চ্যাপ্টার 1 যেখানে আছে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 থেকে 5। এরপরে আছে চ্যাপ্টার 2 যেখানে আপনার জেনারেল এক্সপ্লানেশনের কথা বলে দেওয়া আছে, চ্যাপ্টার 6 থেকে 52 এবং চ্যাপ্টার 3 যেখানে আপনার পানিশমেন্টের কথা বলে দেওয়া আছে, সেকশন 53 থেকে 75। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ভাগ সেটি হচ্ছে আপনার জেনারেল এক্সেপশনস এর ভাগ, এবং এখানে আপনার একটা মাত্র সেকশন রয়েছে, জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম, যেটি চ্যাপ্টার 4। এখানে সেকশন আছে আমার 76 থেকে 106 পর্যন্ত। এরপরে আমার তৃতীয় যে মূল স্তম্ভ বা মূল ভাগ সেটি হচ্ছে আপনার পেনাল প্রভিশনস অফ অফেন্সেস, যে যার আন্ডারে আছে সেকশন 107 থেকে 511 পর্যন্ত, এবং চ্যাপ্টার 5 থেকে 23 পর্যন্ত। তাহলে তাহলে আমরা একটা ওভারঅল বিষয়টা দেখার চেষ্টা করি। 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার ইন্ট্রোডাক্টরি প্রভিশন, এটা হচ্ছে একটা মূল স্তম্ভ বা মূল ভাগ। পেনাল কোড মোট তিনটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর স্তম্ভের নাম হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি প্রভিশনস, চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 3, সেকশন 1 to 75।
এরপরে আমার দ্বিতীয় যে স্তম্ভ দাঁড়িয়ে আছে যেটির নাম জেনারেল এক্সেপশনস, যার সাথে অন্য কারো কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র চ্যাপ্টার 4এই আছে এবং এখানে সেকশন আছে 76 থেকে 106। এরপরে তৃতীয় আরেকটি যে স্তম্ভের উপরে পেনাল কোড দাঁড়িয়ে আছে, এই স্তম্ভের নাম হচ্ছে পেনাল প্রভিশনস অফ অফেন্সেস, যেটি হচ্ছে চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 23, সেকশন 107 থেকে 111। এখন এই যে যে 5 থেকে 23 নম্বর চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারকে আবার আমরা, বা এই যে যে যতগুলো সেকশন আছে, এই সেকশনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ আছে এই ভাগটির নাম হচ্ছে ইনকমপ্লিট অফেন্সেস। ইনকমপ্লিট আমরা শব্দটির অর্থ জানি যে যেটি সম্পূর্ণ হয় না বা অসম্পূর্ণ অপরাধ সমূহ। আর দ্বিতীয় ভাগের নাম হচ্ছে কমপ্লিট অফেন্সেস। তাহলে এই 5 থেকে 23 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ 107 থেকে 511 নম্বর সেকশনগুলোকে আবার আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইনকমপ্লিটেড অফেন্সেস আর একটি হচ্ছে কমপ্লিট অফেন্সেস। এই ইনকমপ্লিট অফেন্সেস আবার আমার চ্যাপ্টার আছে 5, 5-এর এবং 23, অর্থাৎ সেকশন 122, 126, এরপরে হচ্ছে আপনার 399 এবং 511। আর কমপ্লিট অফেন্সেস এর ভিতরে আমার চ্যাপ্টার আছে চ্যাপ্টার 6 থেকে 22 এবং সেকশন হচ্ছে আপনার 121 থেকে আমার ইনকমপ্লিট অফেন্সেস এর আপনার অন্য কোনো ভাগ নেই। ইনকমপ্লিট অফেন্সেস এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু কমপ্লিট অফেন্সেসকে আবার আমরা দুটি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করেছি। একটি ভাগের নাম হচ্ছে অফেন্সেস এগেইনস্ট স্টেট গভর্নমেন্ট অর পাবলিক, যেখানে আমার আছে চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 15, সেকশন 121 থেকে 298। তাহলে অফেন্সেস এগেইনস্ট স্টেট গভর্নমেন্ট অথবা পাবলিক, এটা আমার যেহেতু সেকশন 298-তে শেষ হয়ে গেছে বা চ্যাপ্টার 15-এ শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় ভাগ যেটি আছে অফেন্সেস এগেইনস্ট প্রাইভেট পার্সন, এটি শুরু হবে চ্যাপ্টার 16 থেকে চ্যাপ্টার 22 পর্যন্ত এখানে আছে এবং সেকশন 299 থেকে 511। এখন অফেন্সেস এগেইনস্ট স্টেট বা গভর্নমেন্ট বা পাবলিক যেটি আছে চ্যাপ্টার 6 থেকে 15, এখানে আমার আছে কি 6 নম্বর চ্যাপ্টারে আছে অফেন্সেস এগেইনস্ট দ্য স্টেট, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। এরপরে 7 নম্বর চ্যাপ্টারে আছে অফেন্সেস রিলেটেড টু আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। 8 নম্বরে আছে অফেন্সেস এগেনস্ট পাবলিক ট্রাঙ্কুইলিটি। 9-এ আছে অফেন্সেস বাই অর রিলেটেড টু পাবলিক সার্ভেন্ট। 9-এর এতে আছে অফেন্সেস রিলেটিং টু ইলেকশন। 10-এ আছে কন্টেম্প্ট অফ লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস। 11-তে আছে ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্সেস এগেনস্ট পাবলিক জাস্টিস। 12-তে আছে অফেন্সেস রিলেটিং টু কয়েন অ্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্প। 13-তে আছে অফেন্সেস রিলেটিং টু ওয়েট অ্যান্ড মেজারমেন্ট। 14-তে আছে অফেন্সেস রিলেটিং টু পাবলিক হেলথ সেফটি, কনভিনিয়েন্স, ডিসেন্সি অ্যান্ড মোরালস। এবং চ্যাপ্টার 15-তে আছে অফেন্সেস রিলেটিং টু রিলিজিয়ন। এখানে আপনি দেখবেন যে বিভিন্ন কালিতে আপনার মার্কিং করা আছে, যেটা আপনার লাল কালিতে মার্কিং করা আছে ওটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে অফেন্সেস এগেইনস্ট প্রাইভেট পার্সন, যেখানে আমার চ্যাপ্টার আছে 6 থেকে 22, সেকশন 299 থেকে 511, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার 16-তে আছে অফেন্সেস অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমাদের ওভারঅল পরীক্ষার জন্য। এরপরে 7 নম্বরে আছে অফেন্সেস এগেনস্ট প্রপার্টি। 18-তে আছে অফেন্সেস রিলেটিং টু ডকুমেন্ট অ্যান্ড প্রপার্টি। চ্যাপ্টার 19-এ আছে ক্রিমিনাল ব্রিচ অফ কন্ট্রাক্ট অফ সার্ভিসেস। 20-এ আছে অফেন্সেস রিলেটিং টু ম্যারেজ। 20-এর-এতে আছে ক্রুয়েলিটি বাই হাজব্যান্ড ও রিলেটিভস অফ হাজব্যান্ড। 21-এ আছে আমার ডিফেমেশন। 22-এ আছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, ইনসাল্ট অ্যান্ড অ্যানয়েন্স। এবং 23-এ আছে অ্যাটেম্পটস টু কমিট অফেন্সেস। তাহলে আমরা যে বিষয়টি সার্বিকভাবে দেখতে পাচ্ছি যে আমরা পেনাল কোডকে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পেনাল কোড মূল তিনটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই স্তম্ভগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্রভিশনস,
সেকশন 1 থেকে 75, এই 1 থেকে 75-কে আবার আমরা তিনটি চ্যাপ্টারে ভাগ করেছি। দ্বিতীয় যে স্তম্ভ আছে সেটি হচ্ছে জেনারেল এক্সেপশন, এখানে হচ্ছে সেকশন 76 থেকে 106, এখানে একটি মাত্র চ্যাপ্টার আছে। এরপরে হচ্ছে তৃতীয় যে স্তম্ভ বা পিলার, এটি হচ্ছে পেনাল প্রভিশনস অফ অফেন্সেস, যেখানে আমার চ্যাপ্টার আছে 5 থেকে 23, অর্থাৎ সেকশন 107 থেকে 511। এই পেনাল প্রভিশনস অফ অফেন্সেসকে আবার আমরা দুটি মূল ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইনকমপ্লিট অফেন্সেস, চ্যাপ্টার 5 এর এবং চ্যাপ্টার 23, সেকশন 122, 126, 399 এবং 511। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ভাগ, যেটি আপনার তৃতীয় ভাগের একটি সাব পিলার বা সাব স্তম্ভ, সেটি হচ্ছে কমপ্লিট অফেন্সেস, চ্যাপ্টার 6 থেকে 22, সেকশন 521 থেকে 510। আর এর বাইরে আপনার চ্যাপ্টার 23, অ্যাটেম্পটস টু কমিট অফেন্সেস, এটি আমার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাত্র একটি গুরুত্বপূর্ণ সেকশন এখান থেকে পড়লে আমাদের হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার ওভারঅল পেনাল কোডের মানচিত্র। এই মানচিত্র সম্পর্কে যদি আমাদের খুব সুস্পষ্ট ধারণা থাকে, সেক্ষেত্রে আমাদের পেনাল কোডে যে বলা যায় যে ঘুলিয়ে ফেলা বা কোথায় কি আছে এটা সম্পর্কে আমাদের মনে থাকে না, এটা আমাদের কখনোই হবে না। সো আমরা এই পেনাল কোডের এই মানচিত্রটা আমরা মনে রাখার চেষ্টা করব, যে গুরুত্বপূর্ণ মূল তিনটি স্তম্ভ, এই মূল তিনটি স্তম্ভের প্রথম স্তম্ভ ইন্ট্রোডাক্টরি প্রভিশনে আবার আছে 3টা চ্যাপ্টার। দ্বিতীয় যে স্তম্ভ আছে জেনারেল এক্সেপশন, এখানে অন্য কোনো চ্যাপ্টার নেই, শুধুমাত্র একটি চ্যাপ্টার আছে। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেখানে আছে আমার 5 থেকে 23 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত। তো এখানে আমাদের আহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আপাতত আমাদের এই ম্যাপটা মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা পরের অংশে চলে যাই। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান পেনাল কোড অথবা বেসিক স্ট্রাকচার অফ বাংলাদেশি পেনাল কোড, আমরা জানি যে ইন্ডিয়ান পেনাল কোড এবং বাংলাদেশি পেনাল কোড মূলত আমার একই জিনিস। কিছুটা পরিবর্তন হয়েছে ইন্ডিয়াতে এবং কিছুটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, বাট ব্রিটিশদের প্রচলিত যে আইন যেটি আছে ওটি যেমন ছিল সেভাবেই আছে। তো বেসিক স্ট্রাকচারে আমরা দেখতে পারলাম যে কিভাবে আছে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, সেকশন 1 to 5, চ্যাপ্টার 2 জেনারেল এক্সেপশন, সেকশন 6 থেকে 55 এর চ্যাপ্টার 3 পানিশমেন্ট, 75 পর্যন্ত আছে, 53 to 75 জেনারেল এক্সেপশন, চ্যাপ্টার 4 সেকশন 76 to 106, পেনাল প্রভিশনস অফ অফেন্সেস, চ্যাপ্টার 5 to 25, সেকশন 107 to 511। ইনকমপ্লিট অফেন্সেস এর কথা বলা আছে আমার চ্যাপ্টার 5 এর এবং চ্যাপ্টার 23 সেকশন 22, 26, 399 এবং 511। কমপ্লিট অফেন্সেস এর কথা বলা আছে চ্যাপ্টার 6 থেকে 22, সেকশন 521 থেকে 510। এই কথাগুলো আমি বারবার এই কারণে রিপিট করলাম, কারণ এটিই হচ্ছে পেনাল কোডের ভিত্তি। এই ভিত্তিটা আপনার মনে রাখলে পরবর্তীতে পেনাল কোড আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই ভিত্তিটা আমরা মনে রাখার চেষ্টা করব এবং এটি আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। এরপরে বাকি যে বিস্তারিত চ্যাপ্টার ওয়াইজ বলে দেওয়া আছে। এখন আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেটি হচ্ছে আপনার আমরা সবাই জানি যে পেনাল কোড হচ্ছে একটি তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল, অর্থাৎ যেখানে আপনার বিভিন্ন অপরাধের নাম বলে দেওয়া আছে এবং অপরাধের সংজ্ঞা বলে দেওয়া আছে। তো ফৌজদারি যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলোর সংজ্ঞা, তার ব্যতিক্রম, বিভিন্ন সত্য, প্রয়োজনীয় ব্যাখ্যা, উদাহরণ এবং কোন ধরনের অপরাধের কি শাস্তি, এই কথা বলে দেওয়া আছে। এক কথায় সমস্ত অপরাধের সংজ্ঞা ও শাস্তির পরিমাণ উল্লেখ করা আছে। ফলে এটি একটি তত্ত্বগত আইন। আর এই আইনের সংজ্ঞা অনুযায়ী কোনো অপরাধ সংগঠিত হলে ফৌজদারি কার্যবিধি, যেটি একটি প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন অনুযায়ী তার বিচার কাজ সম্পন্ন করতে হবে। বাংলাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থায় এই দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি প্রধানতম আইন।
আর এর সাথে সাক্ষ্য আইনও কাজে লাগে, কারণ সাক্ষ্য আইন আমার ফৌজদারি এবং দেওয়ানি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বাট আপাতত আমাদের মনে রাখলে চলবে যে দণ্ডবিধিতে তাত্ত্বিক যে বিষয়বস্তুগুলো আছে তার বাস্তবিক প্রয়োগ করা হয় ফৌজদারি কার্যবিধি দিয়ে। এবং একই সাথে সাথে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ আইন, যেটি হচ্ছে আপনার এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন, সাক্ষ্য আইনের সাহায্যে। অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে আমার সাক্ষ্য আইনের সাহায্যের প্রয়োজন হয়। ফৌজদারির ক্ষেত্রে আমার শুধুমাত্র পেনাল প্রভিশনস এবং ফৌজদারি কার্যবিধি, এবং দেওয়ানি আইনের ক্ষেত্রে দেওয়ানি সংক্রান্ত বিভিন্ন প্রভিশনস বা বিধানমালা, এবং তার সাথে সম্পর্কযুক্ত আমার যেটি আছে সেটি হচ্ছে সাক্ষ্য আইনের সাথে সম্পর্কযুক্ত করে আমরা যেটি প্রমাণ করতে চাই। তো আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় খুব দ্রুত আহ, দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে দণ্ডবিধির 1 থেকে 120 খ ধারা পর্যন্ত দণ্ডবিধির বেসিক। দণ্ডবিধিতে যে বিভিন্ন রকম অপরাধের সংজ্ঞা ও শাস্তির কথা আহ, বলে দেওয়া আছে সেগুলোর একটি ভিত্তি। একটি ছোট উদাহরণে যাই। ধরেন দণ্ডবিধিতে কোনো একটি সংজ্ঞায় অসাধুভাবে শব্দটি ব্যবহার করা হয়েছে। অসাধুভাবে শব্দটির সংজ্ঞা দণ্ডবিধিতে 24 ধারায় দেওয়া আছে। ফলে দণ্ডবিধির যে কোনো স্থানে যে কোনো অপরাধের সংজ্ঞায়, ব্যাখ্যায় বা উদাহরণে যখনই এই অসাধুভাবে শব্দটি ব্যবহার করা হবে সেটির অর্থ তখন উক্ত 24 ধারায় বর্ণিত অসাধুভাবে শব্দটির সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ দণ্ডবিধির সংজ্ঞাগুলো এই বেসিক অংশে বর্ণিত বিভিন্ন শব্দের সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। ফলত আপনার সেকশন যেটি আছে আপনার 1 থেকে 120 খ, এটি আপনার দণ্ডবিধির একটি গুরুত্বপূর্ণ বেসিক। তো আমরা এই বিষয়গুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। আজকে আপাতত আমরা এতটুকুই রাখি। জি, আসসালামু আলাইকুম।